নাড্ডা জিন্দাবাদ, প্রদেশ সভাপতি জিন্দাবাদ। দেখুন, বঙ্কিমবাবু ওনার চাকরি জীবনের দীর্ঘ সময় আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত গোঘাট, তারকেশ্বর, হরিপাল সহ বিভিন্ন জায়গায় থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওনার চাকরি জীবনে তৃণমূলের নির্দেশে বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে জেল খাটিয়েছেন। রাতের অন্ধকারে তাদেরকে হুমকি দিয়েছেন তৃণমূল জয়েন করতে হবে, না হলে লাইফ হেল করে দেবেন। তৎকালীন গুড়াপ থানার ওসি ছিলেন। এই 17 সাল 18 সাল আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেড-2 29-এর মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল, তো সেই সময় ওই গুড়াপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। তো সেই সময় আমাদের 17-18টা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয়, এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি। ইনি তার নায়ক। আপনাকে পুলিশের ভ্যানের ভেতরে তোলা হলো, কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। দেখুন, কিছুই জানি না। বাড়িতে পারিবারিক একটা গন্ডগোল ছিল, জমি জায়গা নিয়ে বাড়িতে যেতে, সেটাই চলছিল। কিন্তু আজকে আমরা তো খবরের মানুষ, খবর করতেই হয়। আমি এয়ারপোর্টে খবর করছিলাম 3টে নাগাদ প্রায়, তখন হঠাৎ দেখি দমদম থানার একটা ভ্যান এসে বলছে বড়বাবু ডাকছে। আমি তখন বললাম ঠিক আছে, বড়বাবু ডাকছে, আমি খবরটা করে অবশ্যই যাব। কোনো কথা নয়, আমি যখন করছি, যখন আমি বলছি ঠিক আছে আমাকে খবরটা করতে দিন, এখানে সবাই আসছে, এমপিরা যাচ্ছেন, তাদের আমার ইন্টারভিউ নিতে হবে, কোনো কথাই শুনলেন না। যত আমি এগিয়ে যাচ্ছি তত আমাদের প্রায় 7-8 জন লোক নিয়ে যাওয়া হয়েছিল যাতে আমাকে ঘিরে ওখান থেকে নিয়ে আসা যায়, এবং সেই প্রচেষ্টাই ওরা সফল হয়েছে। আমার কোনো কথা শুনলো না, আমার নামে কোনো ওয়ারেন্ট নেই। আমি বললাম আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো নিজেই যাবো, আমার বাইক আছে, সমস্ত আছে, আমি নিজেই যাবো থানায় গিয়ে। বড়বাবু ডেকেছে কি কারণ, আমি নিজেই গিয়ে। আপনাকে কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল থানা থেকে? কোনো নোটিশ, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট, কোনো 41 নোটিশ, কোনো কিছু নেই আমাকে। আপনার বিরুদ্ধে কি থানায় কোনো খুনের কেস বা কোনো ডাকাতির কেস, এই ধরনের কোনো কেস আছে? না, আমরা সাংবাদিকতা করি, আমরা লোকের পাশে দাঁড়াই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বিজেপি কর্মীরা যে ওসির হাতে আক্রান্ত হয়েছিল, থানার ওসি আইসি ছিলেন, তার হাতে আক্রান্ত হয়েছিল, সেই আইসি এবার চাকরি ছেড়ে দিয়ে, তার চাকরি এখনো 60 বছর হয়নি, আরও প্রায় 2-3 বছর বাকি আছে, চাকরি ছেড়ে দিয়ে তিনি সরাসরি বিজেপিতে যোগ দিলেন। বিজেপির যে সল্টলেক অফিস আছে, সেই অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপির সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন এমপি লকেট চট্টোপাধ্যায় সবার হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন। আপনারা ভাবছেন তো যে কোন ওসি বা কোন আইসি এমন একটা কাজ করলেন। আচ্ছা, আপনারা আগে ছবিগুলো দেখে নিন, তারপর আমরা আপনাদের কাছে বিস্তারিত বলছি। মানে তিনি যে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই যোগ দেওয়ার ছবিগুলো আগে দেখে নিন। আপনারা দেখলেন ওই যে হলুদ পাঞ্জাবি পরে যে দাঁড়িয়ে আছেন, আপনারা তাকে চিনতে পারছেন? ইনি হচ্ছেন সেই বঙ্কিম বিশ্বাস যিনি দমদম থানার আইসি ছিলেন। তার আগে তিনি হুগলির গুড়াপ বিভিন্ন থানার আইসি ছিলেন, এবং দমদমের পরে তিনি ছিলেন হাওড়া ব্যাট্রা থানায়। সেই ব্যাট্রা থানায় থাকাকালীনই এমন একটা ঘটনার সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন যে তাকে চাকরি ছাড়তে বাধ্য করে পুলিশ বিভাগ। শেষ তিনি হাওড়া জেলার ব্যাট্রা থানায় ছিলেন,
সেখানে এমন একটা বিষয়ের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন যে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবার চাকরি ছেড়ে দিয়ে তিনি সরাসরি বিজেপিতে যোগ দিলেন। দিতেই পারেন, একজন চাকরি ছেড়ে দেওয়ার পর যদি বিজেপিতে যোগ দেয়, এর আগে আমরা দেখেছিলাম ভারতী ঘোষকে যোগ দিতে দেখেছিলাম। কিন্তু এখানটায় একজন পুলিশ কর্মী, মানে পুলিশের আইসি, সে যদি তার চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেয় তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন ওঠে। কারণ একটা পুলিশ যে 60 বছর চাকরি যার রয়েছে পুলিশ বিভাগে, সে কেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি বিজেপিতে যোগ দিলেন? এটা কিন্তু খুব বড় প্রশ্ন এবং লাখ টাকার প্রশ্ন। আমরা এর আগে এই ওসি সম্পর্কে, আইসি সম্পর্কে আপনাদের বলেছিলাম যে একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক মানস চৌধুরী, তাকে কোনো অভিযোগ নেই, তার মা তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং হাইকোর্ট থেকে কোনো রকম অর্ডার নেই যে তাকে ধরতে হবে বা তাকে ধরে রাখতে হবে, এসব কিন্তু ছিল না। ক্ষমতার দম্ভে, ক্ষমতার অপব্যবহারে ওই মানস চৌধুরী এয়ারপোর্টে গেছিলেন সংবাদ সংগ্রহ করতে, সেখান থেকে পুলিশ পাঠিয়ে তাকে কিন্তু টানতে টানতে নিয়ে গিয়ে তাকে 2-3 ঘন্টা তাকে আটকে রেখেছিলেন। ভাবছেন, আমরা বলেছিলাম সেই সময়, একমাত্র আমরাই বলেছিলাম যে এই পুলিশ অফিসারের মানস চৌধুরীকে আটক করে রাখার পিছনে বিরাট বড় প্রমোটারের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। আমরা সেদিন বলেছিলাম যে দমদমের প্রমোটারের সাথে যোগসাজশ করে তবেই মানস চৌধুরীকে তিনি আটকেছিলেন, যাতে মানস চৌধুরী তার বাবার যে পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তি থেকে তিনি যেন বঞ্চিত হন। এরকম কারণ কিন্তু ছিল, ভালো কথা, সেরকম কারণ ছিল। কিন্তু আমাদের একটা প্রশ্ন এখানে রয়েছে, যে প্রশ্নটা কিন্তু বিজেপির তরফ থেকেও তুলেছেন, যে বিজেপির তরফ থেকে তোলা হয়েছে, যে বিজেপির যে সাধারণ সম্পাদক রয়েছেন ধনিয়াখালীর, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই বিজেপির যখন অত্যাচার হয়, বিজেপির ওপরে তার বাড়ি ভাঙচুর হয়, তখন কিন্তু এই বঙ্কিম বিশ্বাসী সব কিছু ধামাচাপা দিয়েছিলেন বিজেপির, যাতে বিজেপির যে লোকটা মার খেয়েছিল তার কোনো অভিযোগও নেওয়া হয়নি। এই বঙ্কিম বিশ্বাস থাকেন হচ্ছে চুঁচুড়ায়, চুঁচুড়াতে তিনি তার বাড়ি। চুঁচুড়াতে বাড়ি হওয়ার সুবাদে বেশিরভাগটা সময় তিনি হুগলির তারকেশ্বর বা এই সমস্ত থানাতে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে ছিলেন। পরে ইন্সপেক্টর হওয়ার পরে তিনি দমদমে যোগ দেন এবং দমদমে তার সময়কালে আপনারা জেনেছেন যে যেসব কারখানা যেভাবে ছিল সব লুটপাট হয়েছে এবং বড় বড় বহুতল উঠেছে, সেই বহুতলের থেকে মোটা লেনদেন হয়েছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। এইভাবে কিন্তু চলেছে। আমরা যে কথাটা এখানে বলতে চাই যে কেন একজন সরকারি কর্মী তিনি এখন যা পেনশন পাবেন বা তিনি যা টাকা রোজগার করেছেন, এখন তিনি রাজনৈতিক দলে যাওয়ার কারণটা কি? এমন তো নয় যে বহু টাকার তিনি মালিক হয়েছেন, আগামীতে বিজেপি ক্ষমতায় আসতে পারে, এই সম্ভাবনার থেকেই তিনি তার সম্পদ রক্ষা করার জন্যে একজন প্রাক্তন পুলিশ নিজের চাকরি ছেড়ে দিয়ে প্রাক্তন হয়ে তিনি যখন কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তখন কিন্তু এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দেয়। কারণ পুলিশ তার নিরপেক্ষতার সঙ্গে 60 বছর চাকরি করবে এবং তারপরে যে তার চাকরি জীবনের যে অভিজ্ঞতা, বিভিন্ন মানুষ যে নির্যাতিত হন, বিভিন্ন মানুষের ওপর যে আক্রমণ হয়, সেইগুলো প্রতিরোধে তিনি কোনো সোশ্যাল সমাজসেবার সংগঠন করতে পারেন বা কোনো তাদেরকে মানুষকে পরামর্শ দিতে পারেন, কিন্তু সেইগুলো না দিয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। দেখুন, বিজেপিতে যোগ দিয়েছে, তৃণমূলে যোগ দিলেও আমাদের কোনো আপত্তি ছিল না, বিজেপিতে যোগ দিয়েছে তাতেও কোনো আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে যে একজন পুলিশ অফিসার
যিনি আইসি রয়েছেন, যার একটা টোটাল থানা এলাকার যত 5 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ মানুষের বাস রয়েছে, সেখানকার সব মানুষের তিনি কিন্তু আইনি অভিভাবক এবং স্থানীয় ম্যাজিস্ট্রেট। সেই ম্যাজিস্ট্রেট যদি ভেতরে ভেতরে ক্ষমতার অপব্যবহার করে, সেই ম্যাজিস্ট্রেট যদি তার চাকরি ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দেয়, তখন কিন্তু প্রশ্ন উঠবেই। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি, কেন তিনি চাকরি ছাড়লেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি হাওড়া ব্যাটরার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন এবং দমদমেও খোঁজখবর নেওয়া হচ্ছে আরও, যে কেন তিনি চাকরি ছাড়তে বাধ্য হলেন। আপনারা যদি সেটা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আগামী কোনো একটা পর্বে এই যে বঙ্কিমবাবু তিনি কেন চাকরি ছাড়লেন, কেন তিনি বিজেপিতে যোগ দিলেন, কারণ বিজেপি থেকেই কিন্তু বিজেপির যারা নিচুতলার কর্মী তারাই কিন্তু অভিযোগ করছেন যে উনি যখন থানার ওসি বা আইসি ছিলেন তখন তিনি বিজেপির লোকেদের উপর খুব অত্যাচার করেছেন। তো সেই মানুষ কেন বিজেপিতে গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কিন্তু তিনি যেখানে যেখানে কাজ করেছেন সেখানে সেখানে কিন্তু তদন্ত করছেন। আজ দেখুন সেই খবরে পর্যন্তই। ভালো থাকবেন। বঙ্কিম বিশ্বাস, যিনি তৎকালীন গুরাপ থানার ওসি ছিলেন, এই 17 সাল 18 সাল আমি সেই সময়কার তখন ধনিয়াখালী বিধানসভার জেড-2 29-এর মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। তো সেই সময় আমাদের ওপর যে অত্যাচারটা তৃণমূলের হারমাত্রা করেছিল, তো সেই সময় ওই গুরাপ থানার ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। তো সেই সময় আমাদের 17-18টা বাড়ি ভাঙা হয় এবং লুটপাট করা হয় এবং তৎকালীন ওসি ছিলেন বঙ্কিম বিশ্বাস। আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি। ইনি তার নায়ক, আমাদের কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে আপনার থানাতে তখন চমকানি ধমকানি চলতো এবং আমাদেরকে বাড়ি ছাড়া হয়ে গেছে আমরা কতবার। তখনকার উনি গুরাপ থানার ওসি ছিলেন। এটা আমাদের লজ্জার বিষয় যে ওনার এই অবদান বিজেপির ওপর। এবং এরকমও বিষয় ছিল, থানায় আমাকে অনেকবার উনি ডেকে বারংবার আমাকে বলেছেন যে বিজেপি ছেড়ে দাও, বিজেপি কোনোদিন আসবে না, রামের দল কোনোদিন আসবে না। এবং আমাকে এরকম ছোট কুপনে লিখেও দিত যে আমাকে প্রশ্ন করা হতো যে এবারে তোমরা কটা সিট পাবে, এবারে তোমরা জিতবে, আর উনি ওখানে কাগজে লিখে দিতেন যে এবারে তোমরা একটাও সিট পাবে। এবার হাস্যকর বিষয়। আর আজ তাকে দেখছি যে রাজ্য অফিসে তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে জয়েন করছেন। আমাদের লজ্জা হচ্ছে, আমরা যারা নিচতলার কার্যকর্তা, আমাদের লজ্জা হচ্ছে।